কিরে কি হইছে? আপনি তো জাফরুল্লাহ খানের কথা বলেছিলেন দেখবেন, কিন্তু কি দেখলেন কিছুই তো বুঝলাম না। আমি তাকে ফোন করলে সে ফোন ধরে না। আপনি অ্যাকশনে যেতে নিষেধ করেছেন, আমি কোনো অ্যাকশনে যাই নাই, হাত উঁচু করে দাঁড়িয়ে আছি। এখন কিন্তু আমার মান সম্মানের উপর টান পড়েছে। ভাই মারুফের কথা কও, ওরা ফেলাই দেয়। এই, আবার কারে ফেলাই দিস? বস্তির একটা ছেলে, ওর সাথে একটা গন্ডগোল হয়েছিল, তারপর আমার ওখানে একটু হাউকাউ করে গেছে। এই কথা শুনে আপনার ওই খান ওকে চাকরি দিয়েছে আমাকে ঠেকানোর জন্য। নাদান নাদান। আপনার জন্য আমি চুপ করে আছি, নইলে যে কোনো মুহূর্তে ওকে ফেলে দিতে পারি। চুপ কর, আমি দেখতাছি। কি দেখবেন আপনি? এতদিন কি দেখছেন? ওই দিকে আমার ফেন্সিডিলের সব স্পট বন্ধ, জানেন আপনি? আয় বাবল, চুপ থাক। এখন যে বিষয় বলতে আসছি সেটা আগে বলি। কি কইতে আছিস ক? আপনাদের পেশা তো ভিন্ন। আপনাদের অপোজিশন দল মঞ্চে উঠে হাজার হাজার মানুষের সামনে আপনাদের বদনাম করে, চোর বলে, দুর্নীতিবাজ বলে, ব্যক্তিগত জীবনের অনেক কুৎসার কথাও বলে। আপনারা প্রতিবাদ করেন না, কারণ আপনাদের চামড়া মোটা। আমাদের চামড়া এত মোটা না, আমাদের কিন্তু লাগে। আপনি কোনো কথা বলবেন না, আমি ওই ছেলেকে দেখে নেব। ওকে আকাশ ছোঁয়া প্রজেক্টে আমি দাফন করব। না, এত মাথা গরম করিস না, দিনকাল খারাপ। ও বাড়াবাড়ি করতেছে, আমি বুঝতেছি। তোরা একটু সবুর কর, আমি ওর অন্য দিক থেকে চাপ দিতেছি। বহু মধ্যবিত্ত পরিবারকে নিঃস্ব করে দিয়েছে ভূমিদস্যু জাফরুল্লাহ খান। স্যার ধীরে ধীরে, চেঁচাচেঁচি করবেন না স্যার, এরা সাংবাদিক, সাবধানে হ্যান্ডেলিং করতে হবে। তাহলে কি করব? স্যার সব ব্যবস্থা করে রেখেছি, ওই সাংবাদিককে ফোন করে এনেছি, ওকে এক্ষুনি ভিতরে নিয়ে আসবো। প্রথমে আপনি টাকা দিতে চাইবেন, না নিলে মারুফকে খবর দিয়ে রেখেছি, দেবো শালাকে ঘা। যা ডেকে নিয়ে আস সাংবাদিককে। Yes, sir. আসেন। ওই যে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই নিউজ করেছেন? জি, কত টাকা দিতে হবে আপনাকে? আমি সাংবাদিক, আমার কলমের দাম 5 টাকা হলেও আমাকে কেনার ক্ষমতা আপনার নেই। তুমি সাংবাদিক? দেখাচ্ছি। এই মারুফকে ডাকতে। ব্ল্যাকমেল করতে এসছো আমাকে? হ্যাঁ স্যার, আপনি মিথ্যা কথা বলছেন, আমি আপনাকে কিছুই বলিনি। জি স্যার। ও একটা ভুয়া সাংবাদিক, আমার কাছ থেকে 1 লাখ টাকা চাঁদা চাই। ওকে আচ্ছা করে কিছু উত্তম মধ্যম দিয়ে এখান থেকে বের করে দাও। সাংবাদিক হয়ে ব্ল্যাকমেলিং। সাংবাদিক? এক সাহেবের সিদ্ধান্ত তুমি না জানলেও তোমাকেই কৈফিয়ত দিতে হবে মিস্টার ওয়ার সাহেব, কেননা তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসাবে তুমি আমার দরবারে ঠাঁই পেয়েছো। তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে, নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় মুই পাইছি, এতে তোমার মাথায় মুরাইয়া গোল ঢাইয়া ওভার মারিয়া দেশ দিয়ে বাড়ি করে যেতাম। কি রে, কেমন হইলে? একদম ফাটাফাটি। সুপার। কি কি খাইছোস? বিল কত হইছে? দুজনের বিল হয়েছে 60 টাকা। যা, বিল দেওয়া লাগবে না, এই সাইডে সিঙ্গারা লই যা। মোবাইলে টাকা আছে? 5 টাকা আছে। 5 টাকা মোটে। এই 50টা লই যা, দুইজনে ফ্ল্যাক্স সিলেক্ট করে লইস। এদিকে আয়। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। বলা হ্যাঁ আসো, যাবো না ডাকিছে। হ্যাঁ, এখানে দাঁড়াও। গাইতে দুধের গন্ধ যায় না, এখনই সিগারেট খাও। জানো না সিগারেট খেলে ক্যান্সার হয়? সিগারেট খাবি না, ওইটা ভালো। হ্যাঁ ভালো, হ্যালো, এবার যাও। যাও যাও যাও। সিনিয়র হইতে আইছে। সিরাজ ভাই। কি রে, জানেতে আইছো? ফ্ল্যাক্স কই? না সিরাজ ভাই, তোমাকে একটা কথা বলতে এসেছি। কি? খবরের কাগজে একটা নিউজ ছাপা হয়েছে, খুব খারাপ। কি খারাপ? মারুফের নামে খুব খারাপ লিখেছে। কি খবরের কাগজে মারুফের নাম উঠছে? হ্যাঁ। নয়তো মারুফের নাম ফুটছে, আরে ফুটছে। এদিকে আয়, এদিকে আয়। লেখছে পড়িও না। ও নাকি অফিসের মধ্যে একজন সাংবাদিককে লাঞ্ছিত করেছে। ওর সম্পর্কে লিখেছে ও সন্ত্রাসী, ও জাফরুল্লাহ খানের পোষা কুকুর, আর সন্ত্রাসী বলেই নাকি ওর চাকরি হয়েছে ওখানে। পোষা কুকুর লেখছে, তা তো ঠিকই লেখছি। যারা মালিকের চাকরি করে এরা তো পোষা কুকুরই হয়। এই যে দেখছ না জাহিদ, আমি যা কমু এই করবে। কিরে জাহিদ, আমি যা কমু করবি না? জি, যাবো না, আপনি যা বলবেন তাই। ওই যে দেখছো, আমি যা কই এই করে।
জাফরুল্লাহ খান শিল্পপতি, অনেক টাকার মালিক। নিশ্চয়ই ওই সাংবাদিক অনেক টাকা চাইছে, হে দেয় নাই, তাই উল্টো পাল্টা কথা লেখছে। আর মারুফ যদি তারে লাঞ্ছিত করিলেই থাকে, তাহলে আমি কমু ভালোই করছে। ওইসব বাজে কথায় কান দিস না। তুই যে মারুফের কথা শুনে আইছো, ওই কিন্তু একটা কথা বুঝতে ভালাইছি। কি বুঝেছো? যা বোঝার বুঝতে লইছি, মারুফ তোর মনের মধ্যে গাইতে গেছে। কি ঠিক পেয়েছি না? শরম পাইছো? যা, চিন্তা করিস না, তুই আরো লাগাই দিব অনেক। ভাই আচ্ছা খান, তুমি ছিলে সামান্য একটা জমির দালাল। তুমি দলিলের ফাঁক ফোকর দেখা সেই সমস্ত জমির জাল দলিল কইরা দখল মখল কইরা তুমি আজ বড় ডেভেলপার হইছ, 500 কোটি টাকার মালিক হইছ। এর পেছনে আমার কোন অবদান ছিল? সাদেক ভাই, এসব কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি চিরকাল আমার একটা বট গাছ। আপনার ছায়া পেয়েই আজ আমি এখানে এসেছি। এই এই তোমার এত চর্বি কেন? ঘটি আলম হইলো আমার লোক, তুমি তারে অপমান করো, তুমি সাংবাদিকের অপমান করো। এই এত সাহস তুমি পাও কোথায়? তুমি কি সাপের 5 পাও দেখছো? হ্যাঁ? ভাই ভাই, আমি না, আমার ওই কর্মচারী অপমান করেছে। আরে খান, আমারে তুমি কি বুঝাও? আমি বুঝি না? তোমার কোনো ইঙ্গিত না পাইলে তোমার কর্মচারী কিছু করতে পারে? ভাই, যা হবার হয়েছে, স্যার, আমাকে মাফ করে দেন। স্যার। এই, তুই এখানে আসছিস কেন? এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যা। স্যার, বলছিলাম কি, আমাদের মামুনি সাজগোজ করে বসে আছে, ওনাকে নিয়ে নাকি আপনার বোনের মেয়ের গায়ে হলুদে যাওয়ার কথা। ওহো, বল, এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে, আমি যেতে পারবো না। ওর সাথে ওই মারুফকে দিয়ে দে। জি স্যার, জি। সরি ভাই, সরি, কিছু মনে করবেন না, একটা পারিবারিক বিষয়। খান সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আমিও কিন্তু একজন ব্যবসায়ী। এই যে খবরের কাগজ, এটা কিন্তু আমার ব্যবসা। পেশায় আমি কিন্তু সাংবাদিক না, মালিক হিসেবে খবরের কাগজের সম্পাদক। আমি একবার এক সাংবাদিককে অপমান করে খুবই বিপদে পড়েছিলাম। সেই থেকে সিদ্ধান্ত নেই আমি নিজেই খবরের কাগজ বের করব। ভাই, আমার এসব কোনো পরিকল্পনা নেই, আপনি আমাকে বাঁচান। এভাবে যদি আমার ব্যবসা নিয়ে নিউজ হতে থাকে, তাহলে আমার খুব ক্ষতি হবে। আরে খান রাখো, কবির ভাই কি বলছে তোমার? বলছে না উনি একজন ব্যবসায়ী, জি বলেছে। উনারে 5 লাখ টাকা দিয়ে দিবা, সবকিছু বন্ধ হয়ে যাবে। ভাই, কোনো ভাই বই নাই আর। আর তোমার একটা কথা কই, ছাগল দিয়ে কিন্তু হাল চাষ করা যায় না। তুমি বোধহয় চেষ্টা করতেছ, কিন্তু ফেল করবা। ওনার টাকাটা কাল দিয়ে দিও। ঠিক আছে ভাই, আমি দিয়ে দেবো। এবার নেন। দাও, জি। এবার গ্লাস হাতে নিলাম। চিয়ার্স। এই, তুমি আমাকে ভেতরেও যেতে দিচ্ছ না, কোনো কথা বলছো না। আমি এখন কি করব? আপনি কি করবেন তা আমি কি করে জানি? জাফরুল্লাহ খানের সাথে কথা বলো। কথা বলা যাবে না, ভেতরে মিটিং হচ্ছে। আমি আসলেই তো শুনি মিটিং হচ্ছে। এত মিটিং কিসের? আমাকে আজ টাকা দিতেই হবে। কিসের টাকা পাবেন? জান এখান থেকে। চুপ! আজ আমি যাব না, যাব না, যাব না। আমার টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না। যা! কি হচ্ছে ওখানে? চেঁচামেচি কিসের? স্যার, ওই আমিনা বেগম, জর্জরিত হয়ে গেলাম স্যার। 1000 টাকা দিয়ে বিদায় করে দাও। যা, Yes, sir. যা। স্যার, এইটা তো ক্যান্সার, কাইতে ফেলা। আরে হবে, এখন বিদায় কর, বিদায় কর, যা, যা। কাল বালি পড়েছে কত ট্রাক? স্যার, কাল তো বালি আসে নাই, মাটি আসছে, আজ আসবে বালি। ওখানে আমি লোক লাগিয়েছি, কোনায় যেন ভুল না হয়। ঠিক আছে। আজ ওখানে 500 ট্রাক বালি পড়বে, ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম স্যার। মেম সাহেব আইছে। মেম সাহেব মানে? মালিকের মেয়ে। চলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রজেক্টটা দেখতে এসেছিলাম, শুনলাম আপনি প্রজেক্টের অফিসে, তাই ভাবলাম দেখা করে যাই। ম্যাডাম, আমার প্রতি কোনো অর্ডার আছে? আমার কিছু করতে হবে ম্যাডাম? আমি ম্যাডাম না, আমি সিম্পলি চম্পা। কর্মচারীর কাছে মালিক সব সময় স্যার অথবা ম্যাডাম। ভুল করছেন মারুফ সাহেব, এটার মালিক আমি না, আমার বাবা। পৈতৃক সূত্রে নিশ্চয়ই আপনিও একদিন এটার মালিক হবেন। মারুফ সাহেব, এই যে আপনি প্রজেক্টে কাজ করছেন, এই জমিগুলোর মধ্যে কত মানুষের দীর্ঘশ্বাস, হাহাকার, বঞ্চনা আছে তা আপনি জানেন? হয়তো আছে, কিন্তু আমি সেটা জানতে চাই না, কারণ এসব জেনে আমার কোনো লাভ নেই। বাহ, এক্সিলেন্ট।
আর কিছু বলবেন ম্যাডাম? হোটেল সোনারগাঁয়ে লাঞ্চ করতে গিয়েছিলাম, আপনার কথা মনে পড়লো, আপনার জন্য এই লাঞ্চ প্যাকেটটা নিয়ে এসেছি, নিলে খুশি হব। আপনার স্পষ্টবাদিতা আমার ভালো লাগে। হ্যালো, আব্বা আমি। বলো কি জন্যে? আব্বা, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। খবরের কাগজে তোমার নাম ছাপা হয়েছে, আর ওই দিনের পর থেকে আমি 2-3টা খবরের কাগজ কিনি। তুমি যে লাইনে গেছো তাতে তো তোমার ক্রস ফায়ার হবে। এই ক্রস ফায়ারের খবর তো সব কাগজে লেখে না, তাই আমাকে অনেকগুলো খবরের কাগজ কিনতে হয়। আব্বা, আমার ক্রস ফায়ার হবে না, তোমাকে অনুরোধ করছি আব্বা, আমি তোমার সাথে একটু কথা বলি। বলো। আব্বা, আমি বাসায় গিয়ে তোমাদের বিব্রত করতে চাই না, তুমি মিন্টুদের বাড়ির পাশে ওই গলিতে একটু আসো না, একটু কথা বলবো আব্বা। ঠিক আছে, আসবো। বলো, কি বলবে? কথা বলছো না কেন? কিছু বলবো না আব্বা। তাহলে কি জন্য ডাকলে? তোমাকে অনেকদিন দেখি না, স্বপ্নে দেখার চেষ্টা করেছি, কিন্তু স্বপ্নেও তোমাকে দেখতে পারি নাই। একটু দাঁড়াও, আমি তোমাকে একটু ভালো করে দেখি। আব্বা, বলো। মুন্নি টেস্ট পরীক্ষা এলাও হয়েছে? হ্যাঁ, হয়েছে। ফর্ম ফিল আপ করেছো ওর? হয়ে যাবে। ফর্ম ফিল আপের পর কোচিং না করালে ভালো রেজাল্ট করতে পারবে না। ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে, কোচিং করাতে পারবো না। এই 5,000 টাকা রাখো, ওকে কোচিং এ ভর্তি করে দিও। না, কোনো সন্ত্রাসীর টাকা আমি হাতে নেই না। আব্বা, আর কোনো কথা বলবে না। আমি জানি তুমি সন্ত্রাসী বলে তোমার ওখানে চাকরি হয়েছে। যদি কোনোদিন ভালো হতে পারো, রিক্সা চালিয়ে অথবা মুটেগিরি করে টাকা এনে দাও, সেই টাকা আমি নেব। এই কথা বলিস না কেন? এই টেলিফোন কাটিস না, বন্ধ করিস না। মা, কে? ওই যে বাবুল ফোন করছে। মা, এই তো আবার ফোন করছে। কেটে দে না, আমাকে দে। হ্যালো, কে? এখন চিনতে পারিস না? না, মিষ্টি ফল ফলাদি নিয়ে যেতাম, তখন তো জামার মতো আদর করতি। মিথ্যে কথা, আদর তোমাকে আমি কোনোদিনই করতাম না। যেটুকু করতাম ভয় করতাম। তোমার মিষ্টি ফল ফলাদি কোনোদিন ঘরে রাখতাম না, বাইরে ফেলে দিতাম। কত রোগের কথা কবি রে। টেলিফোনটা কাইরে দিস না, শোন। তোর মাইয়া এফডিসি আসা বন্ধ করছে, নইলে অনেক আগেই আমি ওটা এনে যাইতে পারতাম। মারু বেহান তোর মাইয়ার নতুন ভাতা রয়েছে। হ্যাঁ, ও তো মহল্লা ছাড়ছে। এখন কি না তোকে বাঁচাবি? তুই মাই যে ঘর থেকে কোথাও যাবি না, আমি আসতেছি। আজ তোর মায়ের আমি বিয়ে করুম, ঘরে তাইস কিন্তু, নইলে কিন্তু অসুবিধা হবে না। এই চল পাপড়ি, কাপড় চোপড় গোছগাছ কর। কেন মা? চল, আমরা চলে যাব, এখানে আর থাকবো না। কোথায় যাব মা? যেদিকে দু চোখ যায়। কেন মা? ও কি বলেছে? ওরা তোকে উঠিয়ে নিতে আসবে। মা,
মারুফকে খবর দেই? না না, কেন অযথা ওই ছেলেটাকে বিপদে ফেলবি? চল যাই, সিরাজের হোটেলে গিয়ে ওকে বলে যাই ও যেন মারুফকে খবর দেয়। চল মা, চল তাড়াতাড়ি চল। মারুফ সাহেব, এদিকে আসুন। জি ম্যাডাম, বলুন। চাকরি কেমন লাগছে? এখনো ঠিক বুঝে উঠতে পারছি না আমাকে কেন ডেকে এনে এই চাকরি দেওয়া হলো। আমি তো কোনো বিষয়ে বিশেষজ্ঞ নই। আমি তো জানি আপনি একটা বিষয়ে দারুণ বিশেষজ্ঞ। কোন বিষয়ে বিশেষজ্ঞ? শুনেছি আপনি একজন বিরাট বড় সন্ত্রাসী। আমার বাবার যা ব্যবসা, তাতে অনেক মানুষের জমি জমা দখল করতে হয়, পাওনা টাকা দাবি করলে তাড়িয়ে দিতে হয়, জীবনের ভয় দেখিয়ে দলিল করে নিতে হয়, কথা না শুনলে মেরে গুম করে ফেলতে হয়। সেই সব কাজ করার জন্য আপনার চাকরি হয়েছে। এখনো এমন কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। যদি কখনো এরকম দায়িত্ব পড়ে, তাহলে তখন চিন্তা করব কি করা যায়। আপনি আমার বাবার সম্বন্ধে বোধহয় অনেক কিছু জানেন না। আমি জানতেও চাই না, কারণ আমি জানি আকাশ এবং মাটির দূরত্ব অনেক। আপনি তো বেশ কিছুদিন আমাদের বাড়িতে আসা যাওয়া করছেন। আমার মাকে দেখেছেন? না। মনে প্রশ্ন জাগেনি আমার মা কোথায়? এত প্রশ্ন মনে তোলার সাহস আমার নেই। আমার মা মরেন, বাবাতে গলাপ চরিত্র আমার মার পছন্দ, তাই ওনাকে ডিভোর্স করে আমার মা চলে গেছেন। উনি এখন সুইডেনের স্কুল টিচার। আপনি জাননি কেন? আমার তো বাবা, আমি তো ডিভোর্স করতে পারি না। তবে ইদানিং ভালো লাগে না, মনে হয় খুব তাড়াতাড়ি চলে যাব। হ্যালো, এই চিনতে পারছো? আমি তোর সিরাজ ভাই। এইখানে থাও, এখনই চলে আয় আমার হোটেলে। কেন, কি হয়েছে? আরে বিরাট বড় ঘটনা ঘটতে গেছে। যে অবস্থায় আছো এই অবস্থায় চলে আয়। আরে কি হয়েছে সেটা বলবে তো? কওয়া যাইবে না, আইসা দেখো। যা হইছে এর লেগে তুমিই দায়ী। এখন তুমি সামলো আইসা। ঠিক আছে, আসছি। সরি, আমার একটা জরুরি ফোন এসেছে। যে মহল্লায় থাকতাম ওখানে মনে হয় কোনো ঘটনা ঘটেছে। আমার ওখানে একটু যেতে হবে। আসি। কি কইতাছেন আপনি? কোথায় যাইবেন? বসেন এখানে। এটা কি মগের মূল্য? চিন্তা করেন না, মারুফ আইতে আছে, সব ব্যবস্থা হয়ে যাইবে। আনে যে ব্যবস্থাই হোক বাবা, আমি এই মহল্লায় আর থাকবো না। আমার বাড়িটা বিক্রি করে দেবার ব্যবস্থা করো। তুমি তো আমাদের সব বিষয় জানো না, আরো অনেক সমস্যা আছে আমাদের। কি ব্যাপার খালাম্মা, আপনারা এখানে? এখনো বুঝতে আসো না? তোমার লেগে তো ওনার এই অবস্থা। এই বাড়ি ঘর দরজা ফালাইয়া মহল্লা সাইডে চলে যেতে আছে। কোথায়? কোথায়? নৌকার যদি আইল ভাঙ্গিয়ে যায় আর পাল ছিড়িয়ে যায়, এই নৌকা কোন গাড়ি গিয়া বেরবে কেউ কইতে পারে? ওই সন্ত্রাসী পোলা ফোন করিয়া 24 ঘন্টা সময় দিছে। যদি হেল লাগে পাপড়ির বিয়া না দেয়, তাই ওরে উঠেই লই যাইতে। আগে সিনেমা ছাড়ছে, এখন এলাকা ছাড়িয়ে যাইতে আছে। এখন কি করবি তুই কর। আমি কি করব? তুই কি করবি মানে? হয় তুই ওগো বাসায় থাকবি, আর নাহলে তুই যে জায়গায় থাকোস এই জায়গায় ওগো লইয়ে যাবি। আমি আর এই এলাকায় থাকবো না বাবা। শুনছো? এখন তুই এখন হেগো সাথে লইয়ে যা। চিন্তা করতে আসো নাকি? এটা কোনো চিন্তা ভাবনার বিষয় না। আমি যা কইতে আসি এই কর। ওরা সন্ত্রাসী, ওগো দিয়ে বিশ্বাস নাই। ওগো থেকে দূরে থাকা ভালো। তুই তোর মহল্লায় থাকো না। আমি হইলাম খোরা মানুষ, দৌড়াইয়াও যাইতে পারবো না। আর ধরতে গেলে দেবে ধাক্কা, ট্রেনে পড়িয়ে থাকবো। কখন কি হয় ক জানি। তুই ওনাগো সাথে লইয়ে যা। খারাপ আসুন, আসুন। আন্টি, আমি একা থাকি তো, এটাই আমার সংসার। এটা তো সংসার না, এটা হাহাকার। হ্যাঁ তাই, হাহাকার।
আন্টি 2-1 দিন থাকলে আপনাদের এখানেই থাকতে হবে। কিন্তু ঘটনা হলো আন্টি, বলতেও লজ্জা লাগছে, রুম ওই পাশে আরো আছে, কিন্তু খাট পালং কিছুই নেই। সারা ফ্ল্যাটে বিছানা এই একটাই। বাবা, তাই যদি হয় তাহলে তুমি এই রুমে থাকো, আমরা অন্য কোনো রুমে আমাদের একটা চাদর বিছিয়ে ব্যাগ ট্যাগ মাথায় দিয়ে কোনো রকম রাতটা কাটাবো। তারপর দেখি কাল কি করা যায়। আমরা অন্য কোথাও যেতে পারি কিনা। কোথায় যাবেন? এখানে তো আর স্থায়ীভাবে থাকা যাবে না। আমি একজনের কাছে অনেকগুলো টাকা পাবো, দেখি কালই টাকার বিষয়ে একটা ফয়সলা করে ছাড়বো। টাকাটা পেলে একটা ডিসিশন নিয়ে চলে যাব। না, কোথায় যাবেন? একবার যখন এসেই গেছেন এখানেই থাকবেন, আমি সব ব্যবস্থা করব। আপনারা দুজন এই রুমে থাকবেন, আমি বরং একটা চাদর নিয়ে দরজার পাশে কোথাও থাকবো। না, দরজার পাশে থাকবে কেন? না মানে ওই যে ওরা, বলা তো যায় না। না না বাবা, তা কি করে হয়? তোমার ঘর, তুমি এখানে থাকো, তুমি আমাদের জন্য কেন কষ্ট করবে? আমার আবার কষ্ট কি? ফুটপাতে ইট মাথায় দিয়ে ঘুমানোর অভ্যাসও আমার আছে। আমার জীবনটাই তো একটা কষ্টের। কষ্ট কিসের? আমার জন্মটাই তো আজন্ম পাপ। থাকেন আপনারা এখানে, আমি বাইরে আছি। কোনো কষ্ট হবে না, আমি বাইরে আছি। মা, তোর অনেক কষ্ট। আপনি এখানে? না না, আপনি যান। কোথায় যাব? আপনার রুমে যান। না, আমি যাব না। আপনার সৎ মা আপনাকে খুব জ্বালায় না? না না, জ্বালায় না। আমি জানি সৎ মা কখনো আপন মায়ের মতো হয় না। আমার দুঃখ, আমার আব্বা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি সব শুনেছি, আর এই সবই তো আমার জন্য। না না, ও সব কিছু না, আমার স্বভাবের জন্য। আপনি যান এখান থেকে, আপনার মা দেখলে খারাপ কিছু ভাববে। কি ভাববে? আমার বদনাম হবে? হোক না বদনাম, আমি কোনো বদনামকে ভয় পাই না। আমি নিজের অজান্তেই আমার নিজেকে হারিয়ে ফেলেছি। আমি হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি তোমার মাঝে। এই প্রজেক্টের প্রত্যেকটা মানুষকে এমন ভাবে মারবে যাতে জীবনেও চাকরি করতে না আসে, চাকরি ছেড়ে ভেগে যায়। যা সবগুলারে পেটা, রংবাজি আমার সাথে। হাই বাবল, মারুফ কোথায়? অরে খোঁজ আগে। স্যার, কেন, কি হয়েছে ওখানে? গুলির শব্দ কেন? স্যার, ওরা সন্ত্রাসী গ্রুপ, অনেক লোক গোলা বারুদ নিয়ে আসছে। ওরা আপনার খুঁজতেছে স্যার। আমাকে খোঁজে? কিরে, জানটা খোয়াতে এই জায়গায় চাকরি নিয়েছিস তুই? ও, তুই আমাকে খুঁজতেছিস তাহলে? হ্যাঁ, তোকে আজ আমি নিয়ে যাব। সেদিন তোর শিক্ষা হয় নাই? এই, আমি কি গাব গাছের গুড়ি যে কান্দে করে নিয়ে যাবি? তোর নেওয়া লাগবে না, আমি তোকে এখানে রেখে দেওয়ার ব্যবস্থা করছি।
পুলিশ গাড়িতে ওঠ। আয় তোরা। ওরা তোরা আর আপনি কে? আমি এখানে চাকরি করি আর ওরা সন্ত্রাসী। আপনার মালিক আমাদের এখানে পাঠিয়েছে, আমরা ওদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। মারুফ, জি ওটা নাও। জি ওটা পিস্তল। এখন থেকে ওটা তোমার কোমরে রাখবে। ওটা কি বৈধ? না, তোমার মতো ছেলেকে কে বৈধ পিস্তল দেবে? ওটা তোমার জন্য চোরাই মার্কেট থেকে কিনে আনা হয়েছে। 50,000 টাকা দাম নিছে। অবৈধ পিস্তল আমি কোমরে রাখবো কেন? এই জন্য রাখবে যে তোমার কাছে পিস্তল থাকলে আকাশ মডেল টাউনে আমার পুলিশ পাঠানো লাগতো না। তুমি একাই ঘটি আলমের জন্য যথেষ্ট ছিল। আমি বুঝতে পেরেছি, আপনি ঘটি আলমের মতো আরেকজন সন্ত্রাসী হিসেবে আমাকে ব্যবহার করতে চান। আমি শুনেছি এককালে ঘটি আলম আপনারই লোক ছিল, ভাগাভাগিতে গন্ডগোল হয়েছে বলে এখন সে আপনার শত্রু। ঘটি আলম তাহলে আপনারাই তৈরি করেন? ঘটি আলমের প্রোডাকশন ফ্যাক্টরি আপনারা? আই এম সরি, আপনি আমাকে ঘটি আলম বানাতে পারবেন না। আমি আপনার চাকরি ছেড়ে দিলাম, আমি এখন চলে যাচ্ছি। এই ছেলে দাঁড়াও। নো মারু, এত সুন্দর একটা চাকরি ছাইরে দিবা? চুপ চামচার বাচ্চা, পেটের দায়ে এদের মতো খারাপ লোকের চামচামি করিস কেন? তুই আর ওর মধ্যে কোনো তফাৎ নাই। নিজের চোখ নিজে কানা করে যদি ভিক্ষা করিস তাও এর থেকে ভালো থাকতে পারবি। গুড বাই। কি তাকিয়েছেন কেন? হাতে তালি দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। মানে? কংগ্রাচুলেশন আপনার এই বোল্ড ডিসিশনের জন্য। আমার ফাদারের চামচাটাকে যে দিলেন না, জোশ, ইট ইজ ইনক্রেডিবল, আই লাইক ইট। তারপরও আমি বলছি, এত বেতন, এত ফ্যাসিলিটিস, এত সুন্দর একটা চাকরি ছেড়ে দিলেন? হ্যাঁ দিলাম। এখন কি করবেন? জানি না, আমার ঠিকানা আগে যা ছিল তাই হয়ে যাবে। রাস্তা, ফুটপাত, অথবা মহল্লার সিরাজের হোটেলের জোড়া টেবিল আর ছেঁড়া বালিশ। জীবনের তো একটা পরিবর্তন এসেছিল, পারবেন থাকতে? হ্যাঁ অবশ্যই থাকতে পারবো। এই দিনগুলোর কথা মনে পড়বে না? করবে, মনে করব এটি ছিল আমার কোনো এক রাতের দুঃস্বপ্ন। বাহ, অপূর্ব। বুঝতে পারছি, চলে গেলে ভুলেও আর কোনোদিন এদিকে পা বাড়াবেন না। হ্যাঁ তাই। তাহলে যে আমার মনের একটা কথা আমার মনেই থেকে যাবে, বলা হবে না? বলবো। বলেন। আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি, সারা জীবনের সঙ্গী করতে আপত্তি নাই। ইফ ইউ অ্যাকসেপ্ট দিস প্রপোজাল, আমি ধন্য হব। আপনাকে একটা কথা বলি, আপনাদের এখানে আসার আগে আপনাদের মতো বিত্তবান মানুষদের কথা ভাবলে মনে হতো আপনারা স্বপ্নের মানুষ, আর আমার গরিবী আমার কাছে মনে হতো অভিশাপ। কিন্তু আজ সবকিছু দেখে মনে হচ্ছে আমার গরিবী আমার অহংকার। আমার গরিবীতে কখনো কোনো অসহায় গরিব ছেলের হাতে অবৈধ অস্ত্র কিনে দিয়ে তাকে সন্ত্রাসী বানাতে হয় না। আমার গরিবীতে ব্যাংক লোনের নামে সরকারি অর্থ লুট করতে হয় না। আমার গরিবীতে পাজেরো থেকে প্রাডো, প্রাডো থেকে বিএমডব্লিউ কেনার জন্য টাকার পেছনে ছুটতে হয় না। আমার গরিবীতে দেশের রাজনীতিতে আমাদের শুধু একটা ভোট দিতে হয়, আমরা নিশ্চিন্তে সন্ধ্যা রাতে ঘুমাতে পারি। ম্যাডাম, আমরা মুক্ত আকাশ দেখি। আমার অবস্থানের কথা আমি খুব ভালো করে জানি। আমি আমার শ্রেণীর একটা মেয়েকে ভালোবাসি, সে যদি আমাকে বিয়ে করে আমি তাকেই বিয়ে করব। যে আপনার ভালোবাসার পাত্রী, সে নিশ্চয়ই অনেক ভাগ্যবতী। যদি কোনোদিন সেই ভাগ্যবতী মেয়েটাকে দেখতে পারি, আমি ধন্য হব। আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, আমাকে যেতে দাও। বারবার কইতেছি আমি যাবই। সর, যাইতে সরে যা। কইতেছি। আমি যাবই। আর কই দাও, এনে ট্যাঙ্গি ভাঙ্গি হলাবো। খবরদার বলছি, গায়ে হাত দিবি না। এই দাঁড়াও, সর বলছি। দাঁড়াও কইতেছি এনে। আমি যাবই। ছাড়, আমি টাকা না নিয়ে আজকে যাব না এখান থেকে। আরে দেহ ভাইয়া, এই এনে সরো। আচ্ছা, আপনি এখানে? বাবা,
আমি তোমাকে বলেছিলাম না আমি একজনের কাছে টাকা পাবো। এই জাফরুল্লাহ খান আমার 3 বিঘা জমি বায়না করে এখন টাকাও দেয় না, জমি দখল করে হাউজিং করেছে। আকাশ ছোঁয়া মডেল টাউন? হ্যাঁ বাবা। আমি তো ওই প্রজেক্টে চাকরি করতাম, এইমাত্র চাকরি ছেড়ে দিয়ে আসলাম। কেন বাবা? সে কথা পরে বলবো, এখন কি হয়েছে সে কথা আমাকে বলেন। ওই জায়গার মাঝখানে জমিটাই আমার জমি দিয়ে শুরু করেছিল আকাশ ছোঁয়া মডেল টাউন। তখন বলেছিল মাটি ফেলার কাজ শুরু করার আগে আমাকে টাকা দিয়ে দলিল করে নেবে। এখন দলিলও করে না, টাকা চাইলে অপমান করে। অফিসে গেলে ভিক্ষুকের মতো 500,000 টাকা দিয়ে বিদায় করে। আজ আমি এসেছি, একটা ফয়সালা করে যাব বাবা। বুঝতে পেরেছি, আসুন আমার সাথে। জাফরুল্লাহ খান, এই জাফরুল্লাহ খান, এই ভূমিদস্যু জাফরুল্লাহ খান, বাইরে হ, বাইরে হ। এই ছেলে এখানে আবার কি জন্যে? কি জন্যে? এই মহিলারে চিনিস? এই তুই ওকে পেলি কোথায়? ও তো নষ্টা, একটা চিট মহিলা। আর একটা কথা বলবি না। চিট আমি না তুই। তুই 10 লাখ টাকা দিয়ে আমার 3 কোটি টাকার জমি দখল করেছিস। জমির বায়না করে এখনো দলিল করিস নাই। আজ আমার টাকা দিবি। টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না। আম যদি নষ্টা মেয়ে বের হ আমার বাড়ি থেকে। হাত ভেঙে ফেলবো কুত্তার বাচ্চা। ভাবছিস উনি আমার কি হয়? উনি আমার মা। তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে ওনাকে সমস্ত টাকা বুঝাই দিবি, না হলে আমি আকাশ ছোঁয়া মডেল টাউনে আমি তোকে ঢুকতে দেব না। গাইবো একটা সিরাজ ভাই, একেডা এমারু সেদিন এলি মোটর গাড়ি লইয়া, আজকা ভ্যান গাড়ি, ব্যাপারটা কি? ঘর আমায় পর করেছে, পথ হলো তাই ঠিকানা। সিরাজ ভাই, জন্মদাতা পিতার ঘরে যার জায়গা হয় না, তার কি অন্য কোথাও জায়গা হয়? এ সব কি কস তুই? আমি কিছু বুঝতে আসি না। সিরাজ ভাই, তোমার হোটেলের ছেঁড়া বালিশ আর জোড়া টেবিল আমাকে ছাড়লো না, চাকরি ছেড়ে চলে এসেছি। মাথা গরম করি আবার কাউকে মারপিট করি আও না তো? আরে না, মারামারি করব না দেখেই তো চলে আসলাম। অবৈধ অস্ত্র দিছিল, সন্ত্রাসী বানাইতে চাইছিল। তাইলে ভালো করছো। আমি একটা কথা কই তোরে, বাপের ঘরে তোর জায়গা নাই, খালামার বিপদে পড়ছে, অসহায়। আমার এই হোটেলে মশার কামড় না খাইয়া ওনা গো বাসায় গিয়ে থাক। খালাম্মা ওরে বাসায় নিয়ে যান তো। তুমি আমার থাকা নিয়ে চিন্তা করতেছো? আমার থাকা নিয়ে চিন্তা করো না তো। আমার ফুটপাতে ঘুমানোর অভ্যাসও আছে, দরকার হইলে ফুটপাতে ঘুমায় থাকবো। আমি আইসে গেছি, আজকে থেকে আবার সিরাজউদ্দৌলা পালা চালু। আরে মারুক, সিরাজউদ্দৌলার কথা কইলি মনের ব্যাটার কথা তো আর কারো কাছে কই না। তুই চলে যাওয়ার পর গোলাম হোসেন আর পাই নাই, তাই সিরাজউদ্দৌলার পালা বন্ধ করিয়া দিছি। এখন একটু অন্য লাইনের কথা চিন্তা করতে আছি। কি লাইন? আমার তো তোরা চিনলি না, আমি একজন নানামুখী প্রতিভার লোক, আমি একজন ভালো কবিও। দেশের একটা প্রধান সমস্যা লইয়া গান বানছি, এই দিয়া আইজ যাইতে হইবে। তুমি কিন্তু চলে আইসো। কি খান, কি বলছিলাম? বলছিলাম না ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। ভাই আমাকে মাফ করে দেন, সব এর জন্য। এই চামচার বাচ্চা আমাকে পরামর্শ দিয়েছিল। ছাগলে এখন লাথি দিছে। আরে একটা ষাঁড়ের গুতা খায়া পা ভাঙলে মানুষের কাছে বলা যায় ষাঁড়ের গুতাতে আমার পা ভাঙছে, আর ছাগলের লাথিতে পা ভাঙলে কাউরে কিছু বলা যায়? যা হবার হয়েছে, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। ঘটি আলমের সাথে আমার একটা মিটমাট করে দেন। ঘটি আলমের ডিমান্ড এখন তো বাইরে যাবে। আমি সব দেব, আপনি তাকে নিয়ে আসেন। শুধু দরকার হলে আকাশ ছোঁয়া মডেল টাউন প্রজেক্টের অর্ধেক পার্টনারশিপ তাকে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না, ঘটি আলম আসবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এসো, ভেতরে এসো। বসো বাবা।
রাত্রি কোথায় ছিলে? হোটেলে। হোটেলে মানে সিরাজের হোটেলে? আমার তো আর 5 স্টারে থাকার ক্ষমতা নেই। তোমার জন্য আমার খুব কষ্ট হয় বাবা। কষ্ট এদেশের অসংখ্য মানুষের, শুধুমাত্র কতিপয় জাফরুল্লাহ খানদেরই কষ্ট নেই আন্টি। তোমার আব্বার সাথে সমঝোতা করে তুমি বাসায় ফিরে যেতে পারো না? আমার এখানেও তো তুমি থাকো না। রাতে শুয়ে শুয়ে একটা কথা চিন্তা করলাম আন্টি। কি বলো তো? এই যে আপনার জমি বায়না করে বাকি টাকা না দিয়ে দখলে গেছে, এজন্য মামলা করা যায় না? মামলা তো করা যায় বাবা, কিন্তু জমি জমার মামলা এটা শুরু করলে অনেক সময় লাগবে। তারপর ওদের হাত অনেক লম্বা। কোর্ট থেকে মামলা যদি একবার স্টে করে দিতে পারে তাহলে ঝুলে যাবে। ততদিনে ওরা ওখানে ডেভেলপ করে বিল্ডিং উঠিয়ে ফ্ল্যাট বানিয়ে বিক্রি করে দেবে। সেই জন্যই ভাবছিলাম হাতে পায়ে ধরে যদি কোনো রকম টাকা পয়সাটা আদায় করতে পারতাম। আন্টি, জমির কাগজপত্রগুলো আমাকে দেন, আমি একজন উকিলকে দেখাই। আইনের যতই ফাঁক ফোকর থাকুক, তবুও দেশের আইনকে আমাদের শ্রদ্ধা করা উচিত। ঠিক আছে, তুমি যদি একটু দৌড়াদৌড়ি করতে পারো বাবা, তাহলে উকিলের সাথে আলাপ করো। জি। পাপড়ি, পাপড়ি, এই পাপড়ি। জি মা। মারুফ এসেছে। আলমারি খুলে ওই জমির কাগজপত্রের ফাইলটা নিয়ে আয়। আমার বড় ভয় বাবা, জাফরুল্লাহ খান ভালো লোক নয়। এই জমির জন্য বোধহয় আমার জীবনটাও চলে যেতে পারে। এই নাও মা, এই জমির চিন্তাটা ছেড়ে দাও। এটা আমাদের ক্ষতি ছাড়া আর কোনো উপকারে আসবে না। কেন ছাড়বে? সব অন্যায়ের বিচারের জন্য আইন আছে, আদালত আছে। আইন আমাদের জন্য না। ভুল কথা, এ কথা আর কোনোদিন বলবে না। আইন সবার জন্য। তুমি যদি কোনো উকিলের কাছে যেতেই চাও তাহলে ওকে নিয়ে যাও। জি, তুমি রেডি হও, আজই উকিলের কাছে যাব। হ্যাঁ উকিল সাহেব বলেন। জি কি? বাপ রে বাপ, এত বড় সাহস! জি জি জি, আমি স্যারকে এক্ষুনি জানাচ্ছি। কি হয়েছে? স্যার, মারুফ আর ওই আমিনা বেগমের মেয়ে দলিলপত্র নিয়ে নাকি মামলা করতে গেছে। স্যার, ওই লিচু চোরের কবিতাটা আছে না, পড়বি তো পর মালির গাড়ে, গেছে আমাকে উকিলের কাছে। ওর মামলা ছুটাচ্ছি। সাদেক ভাই আর ঘটি আলম এক্ষুনি আসবে। একটা কথা বলবি না, কোনো রকম রাগারাগি করবি না, কোনো রকম উত্তেজনা নাই। আমি যা বলবো তাই শুনবি। শোন, ওর ওই আকাশ ছোঁয়া মডেল টাউন আমরা খেয়ে ফেলবো। আয়। আসসালামু আলাইকুম ভাই, আসেন। আলম, আলম ভাই আমার। না, আপনার সাথে বুক মিলানোর আগে আমার হিসাব নিকাশ আছে। এই হিসাব নিকাশ হবে, বুক মিলা। আলম, আমি বললাম বুক মিলা। আমার ছোট ভাই ভালো, আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দে ভাই। আমি এই চামচাটার কথা শুনে সব করেছি, আজ আমার ইজ্জত চলে গেছে। কি করলেন? একটা কথা বলবি না, ফের কথা বললে তোর মাথায় গুলি ভরে দেবো। তুই ঘটি আলমকে কাউন্টার দেওয়ার জন্য বস্তির একটা ছেলেকে নিয়ে এই বেটা তোর স্যার কি করবে? কি করবে? ফের যদি কথা বলিস একদম গুলি করবে। ওকে ঘাট ধরে বের করে দে। শালা বের করে দে। বের করে দে। শালা স্যার, আমি কিন্তু চলে গেলাম, আপনার কিন্তু মরণ হয়েছে, আপনার ঘরে কিন্তু শনি ঢুকছে। এই হইছে, এখন মাথা ঠান্ডা কর। চল বয়। ঠিক আছে, চল আলম, বস। খান, এখন বলো তোমার কি সমস্যা? ভাই, মারুফ আমাকে খুব অপমান করেছে, আমি এর প্রতিশোধ চাই। বান্দর মাথায় উঠলে কান ধরে, এইটা জানেন না? চুপ। মারুফের বিষয়ে আপনাকে কিছু বলতে হবে না। আমি কসম খেয়েছি ওকে মেরে ফেলবো। এতদিন কিছুই বলিনি ভাইয়ের জন্য, শুধু ভাই আমাকে থামিয়ে রেখেছেন। ভাই, আরেকটা বড় সমস্যা দেখা দিয়েছে। কি? সেটা হলো, আমি আকাশ মডেল টাউন শুরু করেছিলাম এক বিধবা মহিলার 3 বিঘা জমি দিয়ে। ওর জমির দলিল আমি করতে পারিনি। সে ওই কামারপাড়া মহল্লায় থাকে, আর সে এখন মামলায় যেতে চাচ্ছে।
ও যদি মামলায় যায় তাহলে আমার প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। আর ওই মারুফ আবার তার সাথে মিশেছে। আলম ভাই, আমি বুঝতে পারছি, ওই আমার সেই মায়ের মা। ও আচ্ছা, ওকে মেরে ফেললে আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হবে, কিন্তু আমার স্বার্থ কি? এই, আমি বলছি না তুই কোনো কথা বলবি না। ফয়সালা সব আমি করতেছি। সাদেক ভাই, ফয়সালা আপনাকে করতে হবে না, আমি বলে দিচ্ছি। আমি ওই প্রজেক্ট আপনাকে দিয়ে দিলাম। মুখে মুখে দিয়ে দিলেন? আমার ছোট ভাই ভালো, বিশ্বাস কর, আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি 25%, তুই 25%, আর ভাই 50। ওকে, তুই এক্ষুনি অ্যাকশনে চলে যা। পুলিশ মামলা মোকদ্দমা, আহা, ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যা করার আমিই করব। তুই এক্ষুনি অ্যাকশনে চলে যা। ঠিক আছে, ওকে। ঘটনা কিন্তু আজকেই ঘটাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাই। ঠিক আছে খান। সন্ত্রাসী ভাই, এই জায়গা, এই হোটেলে মারুফ আড্ডা দেয়। ধরে নিয়ে আয়। মারুফ কই? জানি না, মনে হয় বাইরে গেছে। সবগুলোকে পেটা রশি দিয়ে বেঁধে বাইরে নিয়ে আয়। তোমরা কারা? কি করতে আসো? আয়, এই খোড়া ওগো পাইলে পয়সা রাখে। ওই ল্যাংড়াকে বেঁধে ফেল, যা। চল। এই, আমি কিন্তু খোড়া। খোড়া করে ফেলবো আজকে। বাবুল, ওই মহিলার বাসা এখানে না? যা, ওকে আর ওর মেয়েকে ধরে নিয়ে আয়, যা। আয় ডাবলু, তোরা দুইজন মারুফের পুরো পরিবার তুলে নিয়ে আয়। জি ভাই, যাচ্ছি ভাই। চুপ! এই চুপ, একদম কথা কবি না। তোর মাইয়া কোহানে? মারুফের সাথে বাইরে গেছে। নতুন নাগর দাঁড়াইছিস? ওরে দিয়া জমি দখল দে আমি। এই চল, তোর জমি আছে দখল দিয়ে দেবো। আমার সাথে। ও ভাই, আপনি কি করতে আছেন? এখনো শুরু করি নাই, শুরু করব। গরু জবাই করে গোস্তের ভাগা দেয় না, দেখিস নাই? ভাগা দেবো আজ। ওই, তোর ছেলে কোথায়? আমি তো জানি না। তুই ভিতরে যা, সবাইকে ধরে নিয়ে আয়। তুই আমার ঠেক দে। ওই, ওঠ। এই, কি হয়েছে? এই চুপ, একদম চুপ। চল 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 চল। কোথায় যাবো? আরে চল না, ভাই আসছে, বাইরে চল। চল। এখানে এক এক গ্রুপ আলাদা কর, ভাগা দে গরু গোস্তের মতো। সুন্দরী মহিলাকে আমার সামনে নিয়ে বসা, যা। আয় এদিকে। জুয়ানি আছে এখন। এই, ওকে নিয়ে আসলি, ওর মেয়ে কোথায়? ওর মাইয়া মারুফের ঘুরতে গেছে ভাই। ঘুরতে গেছে, রোমান্টিক হানিমুন। এই, তোর ছেলে কোথায়? আমি তো জানি না বাবা। জোশে জোশে ছেলে মেয়ে জন্ম দিস, খবর রাখিস না কোথায় কি করে। তোর তোর ছেলের জন্যই তো সব হচ্ছে। এই, ফটাফট ভাগা লাগা, 3 ভাগা। এই সুন্দর মহিলার 1 ভাগ, এই হোমিওপ্যাথিক ডাক্তারের 1 ভাগ, এই খোড়া হোটেল গ্রুপের 1 ভাগ। তোদের তোদের বিচার হবে এখন। বস বস। আরে বস না। বাবুল। জি ভাই। তোর ভাগে পড়েছে ল্যাংড়ার হোটেল গ্রুপ। তোকে কি বলেছিল? ওই ছিল, মহল্লা আসলে ঠ্যাং ভাঙ্গে দিবি। ওর তো 1 পা ভাঙা আছে, আর 1 পা ভেঙে ফেল।
কি করছেন ভাই? ভাই 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 একটা ভাই ভাই এই সাবধান, ওনার গায়ে হাত দিবি না বলছি। চুপ! কোনো শব্দ হবে না। তোকে বলেছিলাম তোর ছেলেকে শাসন করিস, তুই বুড়ো মানুষ ডাক্তারি করিস, তোর না কান মুলে দিয়েছিলাম। এই হারামজাদা! লজ্জা নাই, লজ্জা নাই! শালা কাউয়ার বাচ্চা, ভেবেছিলাম খুব লজ্জা পাবি। আরে তুই তো একটা বেহাই যা। তোর ছেলের বিচার করেছি আমরা, বিচারে কি রায় হয়েছে জানিস? মৃত্যুদণ্ড। তোর ছেলে আসবে, আমি ওকে গুলি করে মারবো, লাশ পড়ে থাকবে এখানে। এই! এই! তুই পড়েছিস জাফরুল্লাহ খানের ভাগে, তোর শাস্তি মৃত্যুদণ্ড। বাবা ভাই, এই মারুফের বন্ডারে নিয়ে যায়। উচ্চা বদমাইশি আমি একদম পছন্দ করি না। খবর কি? আপনার ওই আমেনা বেগমকে টাকা আনতে পাঠিয়ে দিলাম। আরে কি বলো, কোথায় টাকা আনতে পাঠিয়েছো? ওই মহিলাকে আবার আমার কাছে টাকা দিতে পাঠিয়েছো? না, আপনার কাছে না, আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে। মারু ওকে পাইনি, পাত্তা লাগিয়েছি। যেখানে থাক, ওর পোস্টমর্টমের জন্য লাশ কাটা ঘরে ওকে পৌঁছে দেব। খবর নেবেন। আর শোনেন, ডোম আর ডাক্তারকে কিছু অ্যাডভান্স দেবেন পোস্টমর্টম রিপোর্টের জন্য। রাখি। দরজা খোলা। মা, মা, মা কোথায় গেল? মা, 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 এ কি? মারুফ, আমার মা কোথায়? দরজা খোলা। মা কোথায় গেল? আমার মা, মা, মা। তাড়াতাড়ি যান, ধরে ডাক্তার, এখনো বাচ্চা আছে। আব্বা, কি হয়েছে? আর উপরে কোটিয়া লোবাইয়া সব শেষ করিয়ে দিয়ে গেছে। মারু, এইদিকে শোনো। আন্টি, আমাকে হাসপাতালে নিয়ে লাভ নেই, আমার শেষ। আমি বলেছিলাম না, আমার জমিটার জন্য একদিন আমার জীবন যাবে। জমির জন্য ওরা আমাকে গুলি করেছে। মারু, মারু, আমার হাতটা দাও। ভাই, আপনার হাত দিন। আমার মেয়েটাকে আপনার হাতে দিয়ে গেল, ওকে আপনারা আপন করে দেবেন। মা, আন্টি, মা, মারু, আমি তোকে একদিন সন্ত্রাসী বলে ঘর থেকে বের করে দিয়েছিলাম। তুই নিজে সন্ত্রাসী না, সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গিয়ে তুই একজন সন্ত্রাসী হয়েছিস। তোকে আজ আমি পিতা হয়ে হুকুম দিচ্ছি, আজ আর প্রতিরোধ না, তুই প্রতিশোধ দেবি। আব্বা, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, যে জমির জন্য নারাজ মৃত্যু হলো সে জমি দখল করব এবং ওনার নিজের জমিতে ওনাকে দাফন করব। সাব্বাস মারুফ, তোর লগে আমরা সবাই আছি।
কোদাল দে। কবর খোর, এখানেই কবর হবে। আই লাশ দেখে ওইখানে রাখলো। মারুফ, এ মারুফ, কার লাশ নিয়ে আসলি? আমেনা বেগমের লাশ। জীবিত অবস্থায় টাকাও পায় নাই, জমির দখলও পায় নাই। এই জন্য ওনার জমিতে ওনার লাশ দাফন করে ওনার আত্মার শান্তি দিতে আসছি। কবর তো একটা খুঁড়লে হবে না, দুইটা খোর। তোরটাও খোর, তুই তো এক্ষুনি লাশ হবি। লাশ আমি একা হব না, লাশ হবে অনেক। বাকি লাশের দাফন হবে না, বাকি সব লাশ ফেলে দেবো ওই নদীতে, শিয়াল শকুনে খাবে। অবশ্য তোরা এত ঘৃণিত মানুষ, তোদের দূষিত লাশ শিয়াল শকুন নাও খেতে পারে। বলিহারি তোর সাহসের। তোর এত সাহস হলো কিভাবে? তুই কি বুঝতে পারছিস তুই বাঘের লেজ দিয়ে কান চুল করছিস? এই, তুই কি নিজের বাঘ ভাবতেছিস? আমি তো দেখতেছি তুই বিলের বাচ্চা। একটা আছাড় মারলে কে করে দৌড় দিবি। শোন, সন্ত্রাসী, চাঁদাবাজ আর অন্যায়কারীদের আমি চিনি। ওরা কাগজের বাঘ, ওদের বাহুতে শক্তি থাকে, মনে না। মনের শক্তি সবচেয়ে বড় শক্তি। এই দেখ আমার এই বুক ভরা কত সাহস। হ্যাঁ, তোর ওই সাহস ভরা বুকটা আমি ঝাঁঝরা করে দিচ্ছি। আমি বাংলার নবাব না হইতে পারি, এটা ঠিক কথা। আমি চাইছিলাম যাত্রা প্যান্ডেলের নবাব হইতে। আমার ল্যাংরা ভাইয়া মারছিলি, এইটা দুটো সামলা।